অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক ১৩০৮ জন। হাসিনাকে ফুল স্টপ করাতে ভারতকে বার্তা দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক। মানবাধিকার লঙ্ঘন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। পিনাকি, ইলিয়াস ও কনক সরোয়ারকে নিয়ে সার্জিসের মন্তব্য। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। বিএনপি নির্বাচনে কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়, মন্তব্য মির্জা আব্বাসের। হাসিনাকে ফুল স্টপ করাতে ভারতকে বার্তা দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুদিন তার কোনো সারশব্দ পাওয়া যায়নি, এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি। তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। গত ৫ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি। এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা। ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন। এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দূতদের তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন। তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এমন তথ্য। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য। আমরা বলেছি উনি যেন বক্তব্য না দেন, জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটি সূত্র বলেছে আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন। কনফারেন্সের ফাঁকে দুইজন বৈঠকে বসবেন। উভয় পক্ষ এই বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপাক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে বাংলাদেশে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে। এদিকে মানবাধিকার লঙ্ঘন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তদন্তে দেখা গেছে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমনে নৃশংস পন্থা অবলম্বনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ ইন্ধন দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই তদন্তের ১০০ পৃষ্ঠার বেশি প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জাতিসংঘ। সরকার নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্রে তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে নিজেদের ফ্যাক্ট ফাউন্ডিং মিশনের একটি প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পাঠায় জাতিসংঘ। ওই সময় সরকারের কাছ থেকে এই প্রতিবেদনের প্রতিক্রিয়া চাওয়া হলে সেটি দেওয়া হয়। এরপরই প্রতিবেদন চূড়ান্ত করে জাতিসংঘ। প্রতিবেদনে পাওয়া তথ্যের বিষয়ে সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন জুলাই আগস্টের নৃশংসতায় বিগত সরকারের প্রত্যক্ষ ইন্ধন পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের উপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে কিছু কিছু ঘটনা লোকমুখে শোনা বা পুরোপুরি তথ্যউপাত্ত প্রদান না করতে পারায় তদন্ত কমিশন পুনরায় ওইসব ঘটনাবলী তদন্ত করার পরামর্শ দিয়েছে। প্রতিবেদনটিতে জুলাই আগস্টে কি কি ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক ১৩০৮ জন। শনিবার রাত থেকে সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে ১৩০৮ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। রোববার দুপুর পর্যন্ত আটকের এই সংখ্যা তুলে ধরে পুলিশ সদর দপ্তর জানায় আটকদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে ১০৩৪ জন এবং মহানগর এলাকায় ২৭৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে ৮২ জনকে। এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ.ক.মা মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হবে। পরে শনিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে, কারণ জাতীয় নির্বাচনে বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। এদিকে পিনাকি, ইলিয়াস ও কনক সরোয়ারকে নিয়ে সার্জিসের মন্তব্য। জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ডায়াসপোরা কমিটি ঘোষণা শীর্ষক এক সভায় সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সরোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক 4 মহাদেশের 30টি দেশের 75 জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন। সভায় সার্জিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ইলিয়াস আলী, পিনাকি দাদা ও কনোয়ার সরোয়ারের মতো অনেক প্রবাস থেকে সাহসের সঙ্গে কথা বলেছেন এবং এখনো বলছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আরো বলেন, অভ্যুত্থানের আগে হাসিনা সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করেছিল, বিভিন্ন সংস্থা নজরদারি করত, এমনকি সংবাদ প্রতিবেদন কেমন হবে তার নির্ধারণ করে দিত। কিন্তু দেশের বাইরে থাকা ফ্রিল্যান্সার সাংবাদিকেরা ভয়কে উপেক্ষা করে সত্য প্রকাশ করেছেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা বলেন, একসময় মনে করা হতো মেধাবী ও সৎ মানুষ রাজনীতিতে আসেন না, কিন্তু জুলাই বিপ্লব এই ধারণা ভুল প্রমাণ করেছে। এখন আমরা জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, ডেটা অ্যানালাইস্ট, কর্মী, ইমাম ও ব্যবসায়ীদের রাজনীতিতে যুক্ত হতে দেখছি। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি এবং দেশ পুনর্গঠনে তাদের অবদান রাখতে চান। বিএনপি নির্বাচনে কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপি নির্বাচনে কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাইস্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অনেকে গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি। জুলাই আগস্টেও সরকারের পতনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি। বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, বিএনপিকে ইসলাম বিরোধী দল হিসেবে বলার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে কথা বলে অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না। বিদেশে বসে অনেকে তরুণদের বিশৃঙ্খলা করছে, উৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন, সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। 31 দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। 2023 সালে সব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে।